হ্যালো, আমি শম্পা রায়। বড়দের প্রণাম, ছোটদের শুভেচ্ছা। তো আজকে আমার আরেকটা জীবনের কথায় বিশেষ দিন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তো কালকে আমি আলোচনা করেছিলাম সরস্বতী নদী নিয়ে। সরস্বতী নদী কোথা থেকে এসেছেন, কী বা তার অস্তিত্ব। তো এখন দেখতে গেলে সরস্বতী নদীর অস্তিত্ব আর নেই। মাঝখানে সরস্বতী নদী যে হিমালয় থেকে বয়ে আসছেন এবং হিমালয় থেকে আসার পরে এই যে প্রয়াগরাজে, এলাহাবাদ প্রয়াগরাজে মিশেছেন, মাঝে কোনো জায়গায় ওনার অস্তিত্ব দেখা যায়নি। তো প্রয়াগরাজে উনি যে শেষ হলেন, মিললেন সমুদ্রের সঙ্গে, তাকে মাঝখানে কেন দেখা গেল না। আমি আপনাদের সঙ্গে কালকেই বললাম যে ব্যাসদেবের যে অভিশাপ দিয়েছিলেন ব্যাসদেব যখন মহাভারত রচনা করলেন, সেই সময় ব্যাসদেবের অভিশাপেই তাকে কিন্তু দেখা যায়নি। আর তো ব্যাসদেব তো সামান্য কোনো রচয়িতা এরকম আমরা বলতে পারি না। আমাদের যখন গুরুদেব ব্যাসদেবের সঙ্গে দেখা করব চিন্তা করেছিল, বা ওনার গুরুদেব যখন ব্যাসদেবকে দেখা করাবার জন্য নিয়ে গেছিলেন অশ্বত্থামার কাছে, তো অশ্বত্থামা বলেছিলেন না, ব্যাসদেব এখন আসবে। অশ্বত্থামাকে দেখেছেন উনি এক দুটো সিদ্ধির পর, কিন্তু যখন 18 মিনিটের মধ্যে মনে হয়েছিল যেন তার সিদ্ধি লাভ হয়ে গেছে, কিন্তু সেটা ছিল 18 বছর। তো যখন গুরুদেবজি বললেন যে আপনাকে দর্শন করলেও ও তো সিদ্ধিলাভ করেই এসেছে, কিন্তু অশ্বত্থামা বলল কি যে না, যেই সিদ্ধি লাভ করেছে সেই সিদ্ধিতে কিন্তু ব্যাসদেবকে দেখা যাবে না। ব্যাসদেব কিন্তু তার আরও অনেক উপরে। তার দর্শন করতে হলে, তাকে সামনে পেতে হলে আরও অনেক চ্যান্ট করতে হবে, অনেক জপ করতে হবে, আরও কত বছর লেগে যাবে। দাঁড়ালে ব্যাসদেবের কাছে যদি সে এসে যায়, সে তখনই ভস্ম হয়ে যাবে। তো ব্যাসদেব তো এমনি যে সে মুনি ঋষি নয়, ব্যাসদেবের কথা একটুও ফেলা যায়নি। সরস্বতী নদী মাটিতে তলায় বইছেন। তো যখন ঘাগরা আর হাগরা, এই দুটো নদী আছে, এই নদী দুটো রাজস্থানের উপরে বইছে। তো এই দুটো নদী যখন গ্রীষ্মকাল আসে তখন শুকিয়ে যায়, আবার বর্ষাকালে জল হয়। এই দুটো নদীর রিসার্চ করছিল গ্রাউন্ড ওয়াটার ডেভেলপমেন্ট আর সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, এই দুটো সংস্থা মিলে এদের রিসার্চ করছিল। তো রিসার্চ করতে করতে খানিকটা মাটি খুঁড়ে পাওয়া গেল, যেই মাটিটা পাওয়া গেল সেই মাটিটা দেখলো যে হিমালয়ান মাটি। হিমালয়ান মাটিটা কোথা থেকে এলো? তলায় বইছে সরস্বতী নদী। যে জলটা ওরা রিসার্চের জন্য নিয়ে গেল, পরীক্ষা করে দেখা গেল যে জলটাও হিমালয়ান ওয়াটার। তো সেই থেকে বোঝা যাচ্ছে যে না, সরস্বতী নদী বিলুপ্ত হয়ে যায়নি, কিন্তু বয়ে চলার পথে যে আমরা উপরে যে জলটা পাই, যেটা আমাদের মানব শরীরের জন্য বিশেষ কাজ হয়, ওখানে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। আরও এত এত জায়গা দিয়ে যখন ঘুরে এসেছে, রাজস্থান, গুজরাটে অনেক জলের অভাব, তো সেখানে জলের খুব প্রয়োজন। সেইখানটাতে গিয়ে যদি নদীর জল শুকিয়ে যায়, তাহলে তাকে সেই জন্য বিনাশিনী আখ্যা দেওয়া হয়েছিল। মানব জীবনের কোনো কল্যাণে উনি লাগছিলেন না। কিন্তু যেখানে এখন তার উদ্গম স্থল,
উৎপত্তি স্থলে কিন্তু অনেকে ওই ক্যানে ভরে ভরে জল রাখে, যে জলটা খেলে মা সরস্বতীর বিদ্যার দেবী, উনি যে আমাদের এইভাবে জল রূপে ধরা দিয়েছেন। তো সেই জলটা বাচ্চাদের যদি পান করানো যায় তাহলে পড়াশোনায় কিন্তু খুব ভালো হয় বাচ্চা। তো এইটা একটুখানি মাথায় রেখেই বলছি যে সরস্বতী নদী যেখান থেকে এসেছেন আর যেখানে শেষ হয়েছেন তাকে কিন্তু আমরা মা আখ্যা দিয়েছি ঠিকই, কিন্তু মা কিন্তু মাঝখানে তার কর্তব্য করতে পারেননি। সেই জন্য ওনাকে সেই পুজো করা যায় না, ওনার জল দিয়ে এখনও ঠিক মতন পুজো করা যায় না, বিনাশিনী নদী হয়ে গেছেন। তা আজকে এইটুকুনি বললাম। আগের দিনে যে সরস্বতী নদী নিয়ে বলেছিলাম সেইটা অনেকে অর্ধেকটা শুনেছিলেন, অর্ধেকটা শুনতে পাননি। তার পরিপ্রেক্ষিতে বলি যে পাণ্ডবরা যখন মানাগাঁওয়ে গিয়ে উপস্থিত হলো তখন মাকে বলেছিলেন, মা একটু সরে যাও, আমরা পেরিয়ে যাই, স্বর্গে যাচ্ছি। তো মা বলেছিল, না আমি সরতে পারবো না, আমার স্রোত এইভাবেই চলবে। কেননা সে একেই একটা অভিশাপের মধ্যে আছেন। ব্যাসদেব অনেক মহাভারত রচনা করার অনেক দিন রচনা করছিলেন যখন, মানে মহাভারত শুরু হয়নি, যুদ্ধ আরম্ভ হয়নি, মানে তারা তৈরি হয়নি, সেই সময়ে তার মহাভারত লেখা হয়ে গেছিল। তো সে অভিশাপগ্রস্ত হয়েই আছেন। তখন আমি যখন অভিশাপে পড়েই আছি, আমি আর সরতে পারবো না, তোমরা কিভাবে যাবে যাও। তো তখন একটা বিশাল বড় পাথর ভীম ওই নদীর উপরে চাপিয়ে দেয়। তো নদীর যেখান থেকে উৎপত্তি সেখানে তো অনেক পাথরের মধ্যে একটা বড় পাথর চাপিয়ে দেয়। সেইটাই হলো এখনও ওই পথ দিয়েই ওনারা পার হয়ে স্বর্গের পথে এগিয়েছিলেন। তো সেটার নাম এখনও ভীমশিলা নামে বলে লোকে, পাথরটার নাম। ওখানে পুজো করা হয়। ওখানে একটা বিরাট বড় পাথরের যে মানে সরু সরু বই খাতার মতন লেখা, মনে হবে যেন অনেকগুলো খাতা রাখা আছে, সেটা হলো ব্যাসদেবের পুঁথি। মানে পুঁথি রাখতে রাখতে এরকম পাহাড় তৈরি হয়ে গেছে। তো এইটা সবই পৌরাণিক কথা। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্টস করে দেবেন। আর আরেকটু ভালো লাগলে চ্যানেলটা ফলো করে দেবেন।